সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদ উপলক্ষে চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি, সব টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি কম। কিশোরগঞ্জ হাওরে থেমে থেমে বৃষ্টিতে চাষিদের ভোগান্তি, ধান শুকানো নিয়ে দুশ্চিন্তায় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরের সংগ্রহে বিলুপ্তপ্রায় প্রাণী অবদান রাখছে শিক্ষা ও গবেষণায়। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হলো 25 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় দেওয়া হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 26 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1303 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে গত 2 মাসে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 451। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 15 মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে 40,176 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 36,055 জন। কোরবানির ঈদ উপলক্ষে বাগেরহাটে প্রস্তুত করা হয়েছে 1200 কেজি ওজনের লাল বাদশা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই খামারির বাড়িতে আসছেন ক্রেতারা। দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। সঙ্গে ফ্রি দেওয়া হবে সোহেলি নামের একটি ছাগল। শান্ত স্বভাবের এই গরুর ওজন 1200 কেজি। নাম রাখা হয়েছে লাল বাদশা। গরুটি গোয়াল থেকে বের করতে প্রয়োজন হয় 3 থেকে 4 জন। ব্রাহ্মা জাতের লাল বাদশাকে 4 বছর লালন পালন করছেন খামারি মোশাররফ শেখ। গরুর সাথে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাকে বিনামূল্যে দেয়া হবে প্রায় 30 কেজি ওজনের একটি ছাগল। গরুটার নাম রাখিছি আমি লাল বাদশা। বড় একটা ছাগল আছে সোহেলি, ওরে ফ্রি দিয়ে দেবো। চা দাম চলে 10 লাখ। তিনি আরও জানান, খৈল ভুসির পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে লাল বাদশাকে। খোল ভুসি দিয়ে 12 কেজি বরাদ্দ খাওয়ানো পড়ে, আর সারাদিন ঘাসের পরে রাত্রে কুটো, এই দিয়ে ওরে প্রাকৃতিক খাবার দিয়ে ওরা করা, লালন পালন করা। বাগেরহাটের সদর উপজেলার বিরুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের বিশাল আকৃতির গরুটি ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমি এর থেকে বড় গরু বাগেরহাটে দেখি নাই। এই গরুটা দেখার জন্য বাইরে থেকে অনেক মানুষজন আসতেছে। এটা বললে হাটে ওঠানোর আগেই বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। এবছর জেলায় 84,967টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে কোরবানির পশুর চাহিদা রয়েছে 77,889টি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে দেশের অন্যতম প্রাণীবিদ্যা জাদুঘর, যা বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এক সমৃদ্ধ সংগ্রহশালা। 50 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাদুঘর। আলমারিতে সাজানো সারি সারি হাজারো নমুনা যেন তুলে ধরছে পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের বিস্ময়কর ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে গড়ে উঠেছে বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্মের এই অনন্য সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের 2য় তলায় প্রাণীবিদ্যা বিভাগে অবস্থিত জাদুঘরটি। 1972 সালে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমানের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর এটির নাম রাখা হয় অধ্যাপক মুস্তাফিজুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম। সংগ্রহশালা জুড়ে রয়েছে প্রায় 1,500 প্রজাতির প্রাণী।
যার সংখ্যা ৭,৫০০-এরও বেশি। এখানে দেখা মিলবে দুর্লভ ফসিল, বনরুই, সজারু, উদ্ভিড়াল, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষিত নমুনা। কোনোটি শুকনো অবস্থায় সংরক্ষিত, আবার কোনোটি ফরমালিনে রাখা হয়েছে। কাচের জার ও বাক্সে সাজানো এসব নমুনা গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে বড় স্তন্যপায়ী প্রাণী, প্রায় সব পর্বের প্রাণীর উপস্থিতি এই জাদুঘরকে করেছে সমৃদ্ধ। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও সংগ্রহ করা হয়েছে অনেক দুর্লভ নমুনা। প্রাণীগুলো আসলে আমাদের সাথে কিভাবে কানেক্টেড বা কিভাবে আমাদের সাথে আমরা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেই বিষয়গুলো আমরা এই মিউজিয়ামের মাধ্যমে জানতে পারি। এখানে অনেক প্রাণী বিতর্ক আছে, এগুলো তারা সম্পর্কে গবেষণা করে। আমাদের বড় ভাইরা যারা আছে তারা বাইরে যাওয়ার জন্য গবেষণা করে। আমাদের কারিকুলামে যে সকল প্রাণীগুলো রয়েছে আমরা চাইলেই মিউজিয়ামে এসে সেগুলো সচক্ষে দেখতে পারি, সেগুলো সম্পর্কে গবেষণা করে পড়াশোনা করতে পারি। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই নতুন নতুন সংগ্রহ যুক্ত হচ্ছে। মিউজিয়ামটি শিক্ষা সহায়ক। শিক্ষার্থীরা এখানে হাতে কলমে শিখতে পারছে। আমাদের এই মিউজিয়ামে রেয়ার কিছু ফসিল সংগ্রহ করা আছে এবং সেটা আমরা ডিসপ্লে করি না, কিন্তু আমরা সেটা সংরক্ষণ করে রেখেছি। যখন প্রয়োজন হয় তখন আমাদের সেগুলো ডিসপ্লে করা হয়। এই ফসিলটাও কিন্তু প্রাণী জগতের বা প্রাণী শিক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খুবই শিক্ষা সহায়ক ছেলে মেয়েদের জন্য এবং আমরা তাদেরকে খুব হাতে কলমে একদম খুব কাছে থেকে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, হ্যান্ড টু হ্যান্ড বা মানে আই টু আই। প্রাণীবিদ্যা বিভাগের এই জাদুঘরটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে টানা বৃষ্টিতে আবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান শুকানো নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। এ বিষয়ে কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। এই চলতি বুড়ো মৌসুমে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকদের কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই। কৃষকরা জমি থেকে তাদের এই যে পাকা ধান যেটি অনেক ধান যেটি পানির নিচে তলিয়ে গেছে, সেই ধান খলায় নিয়ে আসতে পারছে না। তার কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে যে রাস্তাঘাটে একদম নষ্ট হয়ে যায়, যার দরুন এই নষ্ট হওয়ার রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে আসবে সেই ব্যবস্থা কিন্তু তাদের নেই। এখানে আরেকটা বিষয় যে শ্রমিক সংকট কিন্তু রয়ে গেছে। অধিক টাকা দিয়েও কিন্তু আসলে এখানে শ্রমিক পাওয়া যাচ্ছে না। 1 মাসের লেবার পাওয়া যায়, আর বেশি পাওয়া যায় না। যেমন আমি 6টা লেবার নিচ্ছি, 3 × 18 180 মণ ধান। এর মধ্যে আর মেশ শেষ হয়ে গেছে, আগামীকালকে আর মেশ শেষ হয়ে যাবে। করে দেয়া বৃষ্টি আসে, যারা হালকা কিছু শুয়া এটা আবার এই বৃষ্টি ভিজে, একদিনের দাম 3 দিনে 4 দিনে 5 দিনে শুয়ানি লাগে। আবহাওয়া পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে যে কৃষি বিভাগ আছে তারা যেটি বলছেন যে এই চলতি বুড়ো মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমিতে বুড়ো আবাদে লক্ষ্যমাত্রা করা হয়েছিল। সেখানে হাওর অঞ্চলে কিন্তু 1,04,800 একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 93% জমি কর্তন করা হয়েছে। প্রায় 13,000 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতির পরিমাণ 300 কোটি টাকা বলে দাবি করছেন এখানকার কৃষকরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মশিউর রহমান নাদিম, দীপ্ত সংবাদ। সরকার গঠনের পর আগামীকাল প্রথমবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এর মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক বা MOU সই করেছে।
ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন। এই সমঝোতা স্মারকটি সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বের উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলিকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে। সেই সঙ্গে বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। বৃষ্টি আর আসন্ন ঈদুল আজহার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। বেড়েছে সবজি, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচের দাম। মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। বাজার ঘুরে দেখা গেছে বরবটি ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কাকরোল ৮০, চিচিঙ্গা ৮০ ও করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সাধ্যের মধ্যে থাকা পেঁপের দামও ছাড়িয়েছে প্রতি কেজি ১০০ টাকা। অনেক ধরনের সবজি কিনেছি, তো সবগুলোর দাম ৭০ থেকে ৮০ টাকা এরকম, বা ১০০ টাকারও আছে বেশ কয়েকটা। এই সময়টাতে আসলে সবজির দাম একটু কম হওয়ার দরকার ছিল, কিন্তু আসলে কম না, অনেক বেশি মনে হচ্ছে। ৫০০ জন মরিচের ক্ষেত থেকে ২০০ জন ডুবে আছে, নষ্ট হয়ে গেছে, পানির নিচে যায়। এখানে আমদানি কম, দাম বেড়ে গেছে। ১ কেজি ২০ টাকা বাড়ছে, আগে ৮০ টাকা ৬০ টাকা ছিল, এখন ১০০ আর ১২০। এছাড়া ঈদ সামনে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কালকে কিনছি ৪০ টাকা করে, আজকে ৪৫ টাকা। ৪৫, ৫০, ৬০ যাদের থেকে নিয়ে পড়তেছে, আজকে কেজিতে ৫ টাকা পড়ছে। আজকে একটু দাম বেশি, মানে বাজারে সবটা জিনিসের, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুর একটু দাম বেশি। পেঁয়াজের দাম ৫০ টাকা, রসুন ১০০ টাকা, আদা এখন একটু দাম বাড়ছে। আগে বেচতাম ১৮০ টাকা কেরালাটা, আর দেশিরা ২০০ টাকা বেচতাম, এখন ২০০ টাকায় বেশি। চাষের মাছও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। গত ১-১.৫ মাসে একটু বেশিই যাচ্ছে বাজার, একটু মাছের বাজার একটু চড়া মনে হচ্ছে। অন্য কোনো মাছ কিন্তু সব মাছই, তেলাপিয়া ২২০ টাকা করে। এই যে আপনার রবিবারে বাজার করেছি ১৮০ টাকা করে। পাঙ্গাস আগে ছিল ১৮০ থেকে ২০০ করে, এখন বিক্রি করছে ২২০ করে। কোনো দামাদামি হবে না। এটা ১৫,০০০ টাকা আইতো, এটা আমার লাগে ওখানে ২০,০০০ টাকার উপরে খরচই আছে। এরপরে ধরেন বর্তমানে সিজন নাই, এটা বর্ষাকালের সিজন, মাছটা সারে ওখানে বর্ষাকাল হবে আইতে আছে, মাছও শেষ হয়ে যাইতে আছে। সব ধরনের মশলার দাম রয়েছে ঊর্ধ্বমুখী, তবে এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। দাম তো আগের থেকে প্রতি কেজিতে ২০-৫০ টাকা করে বেশি। বিশেষ করে কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি, তো দামটা স্থিতিশীল আছে। যে মশলা আপনার খালি এলাচির দামটাই বেশি। সয়াবিন তেলের সরবরাহ কম থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমান নিধন, হামলা ও ধর্মীয় নিপীড়ন বন্ধ না হলে প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা শক্তি প্রয়োগ করবে। চট্টগ্রামে এমনই হুঁশিয়ারি দিলেন হেফাজতে ইসলামের নেতারা। আজ জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেন, ভারতে মুসলমানদের নিশ্চিহ্ন করতে নরেন্দ্র মোদী সরকার প্রকাশ্যে মুসলমানদের অত্যাচার করছে। এমনকি মসজিদে নামাজ পড়া অবস্থাতেও আক্রমণ করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নমনীয় অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে জাতীয় বাজেটের শতকরা ২০% বরাদ্দের দাবিও জানান তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। এই সময় তিনি নবম পে স্কেল প্রদান সহ 9 দফা দাবি তুলে ধরেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, 2 দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে দ্বিতীয় দিনেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, সফরকে খুবই সফল ও চিরস্মরণীয় হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। অন্যদিকে শি জিনপিং এই সফরকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। চলমান ইরান যুদ্ধ সহ তাইওয়ান, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সংকট নিয়েও আলাপ করেছেন দুই নেতা। ট্রাম্পের সফরে তার সঙ্গে ছিলেন বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তবে বিবিসির খবরে বলা হয়েছে, তেমন কোনো বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়নি দুই দেশের মধ্যে। এদিকে ইরান যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। এবারে চলে যাচ্ছি খেলার খবরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান ইউথ ক্লাবে প্যারা স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উদ্বোধন হতে যাচ্ছে সেই 7টি ইভেন্টের আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আপনাদের এই বিগত সময় কি দেখেছেন যে বছরে একবার আপনাদেরকে হয়তো বা স্মরণ করেছে বা কোনো সময়, কিন্তু আমরা আপনাদেরকে সারা বছর স্মরণ করতে চাই। সারা বছর আপনাদেরকে যেহেতু বেতন কাঠামোর ভিতর নিয়ে এসেছি, আমাদেরও তো কিছু চাওয়া আছে আপনাদের ভিতরে, আছে না? আপনারা ভালো রেজাল্ট আনবেন, আমরা আপনাদেরকে বেতন কাঠামোর ভিতরে এবং আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এবং আপনি আপনার পরিবার যাতে সুন্দরভাবে থাকতে পারেন, চলতে পারেন, সেই সকল দায়িত্ব ইনশাআল্লাহ আমরা সবার জন্য পর্যায়ক্রমে নিব। আমি আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে আজকের এত সুন্দর, অসাধারণ, আমার আরো কয়েকটি প্রোগ্রাম আছে, বাট আমি এখানে আসার পরে দেখার পর আমার ওই প্রোগ্রামের কথা আমি ভুলে গেছি। আমাকে অলরেডি ফোন দিতে পাগল হয়ে গেছে। যাই হোক, আমি যাবো হয়তো বা দেরি হলেও, বা সত্যি আমি অভিভূত হয়েছি যে আমি সবসময় আমি আপনাদেরই একজন, এটা সবসময় আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের হয়ে আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আমাদের স্পোর্টসকে আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাবো। এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। এতক্ষণ সরাসরি দেখছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য। সেখানে তিনি প্যারা স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করলেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলেকে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে একঝাঁক তারকা নিয়ে দল সাজালেও বেশ কিছু বড় নাম বাদ পড়াই শুরু হয়েছে আলোচনা। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গা। এছাড়া চোট আর ফর্মহীনতার কারণে জায়গা হয়নি চেলসি তারকা ক্রিস্টোফার এনকুনকু এবং আল নাসের তারকা কিংসলে কোম্যান ও হুগো একিতিকের মতো তারকাদের। তবে আক্রমণে বরাবরের মতোই প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে। মাঝমাঠ ও রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকেও সুযোগ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদ উপলক্ষে চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সব টিকিট অনলাইনে হয় ভোগান্তি কম। কিশোরগঞ্জ হাওড়ে থেমে থেমে বৃষ্টিতে চাষিদের ভোগান্তি। ধান শুকানো নিয়ে দুশ্চিন্তায় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরের সংগ্রহে বিলুপ্ত প্রায় প্রাণী অবদান রাখছে শিক্ষা ও গবেষণায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।